উচ্চশিক্ষায় চীনে ব্যাচেলারের ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টদের ফুল রুটম্যাপ কি হতে পারে? অনেকেরই কোয়েশ্চেন হচ্ছে, আমি উচ্চশিক্ষার জন্য ব্যাচেলারের ক্ষেত্রে চায়নাতে যেতে যাচ্ছি, এখন আমার ফুল রুটম্যাপটা কী হবে, কিভাবে আমি একটা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেতে পারি, কোন ধরনের ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করব, কোন স্কলারশিপটা সিলেক্ট করব, আমার ভিসার প্রসিডিউর কীভাবে সম্পন্ন হবে, কিভাবে আমি আর্লি চায়নাতে যেতে পারবো, টোটাল এই কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ। প্রথমে যেটা বলবো, নিজের লক্ষ্য স্থির করতে হবে। আপনি যখনই উচ্চশিক্ষার জন্য কোনো দেশে যাবেন, সেটা যে কোনো দেশ হতে পারে, বিশেষ করে চায়নাতে, ফার্স্টে আপনার যে ফোকাসটা থাকতে হবে সেটা হচ্ছে স্কলারশিপ। আপনি কোন ধরনের স্কলারশিপ নির্বাচন করবেন সেটা ডিপেন্ড করবে আপনার এলিজিবিলিটির উপরে, আপনার যে যোগ্যতা রয়েছে সেটার উপরে। সেকেন্ড হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটিটা চুজ করবেন, কোন ইউনিভার্সিটি চুজ করলে আপনার জন্য সহজে স্কলারশিপ আসবে। থার্ড হচ্ছে আপনি কোন ল্যাঙ্গুয়েজে এবং কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন সেটা আপনাকে ফোকাস করতে হবে এবং সেটা নির্ধারণ করতে হবে। এরপরে আসি একাডেমিক যোগ্যতা। একাডেমিক যোগ্যতা বলতে আমরা যেটা বুঝি, যদি আমি ডিপ্লোমার ক্ষেত্রে যাই তাহলে অবশ্যই আমাকে 10 গ্রেড কমপ্লিট করতে হবে। সেটা আমরা এসএসসি বলি। অনেক সময় আমাদের বয়স না হওয়ার কারণে একটা মাথায় রাখতে হবে, আন্ডার 18-এ এই মুহূর্তে চায়নাতে ডিপ্লোমার ক্ষেত্রে অ্যাডমিশন পাওয়াটা খুব টাফ। সো যাদের আন্ডার 18 আছেন, আমি আশা করব তারা এই বিষয়টা মাথা থেকে বাদ দেওয়ার জন্য। এছাড়া যারা 18+ তাদের ক্ষেত্রে বলবো যে এসএসসি প্লাস এইচএসসি দুইটা যদি থাকে তাহলে খুব ভালো হয়। আপনি চাইলে এসএসসি দিয়েও অ্যাডমিশন নিতে পারবেন। এরপরে যেটা ব্যাচেলারের ক্ষেত্রে আমরা জানি 12 ক্লাস পর্যন্ত প্রয়োজন। সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসি দুইটাই লাগবে। এই দুইটা আপনাকে আপনার একাডেমিক যোগ্যতা। আসতে পারে কোয়েশ্চেন যে কেমন আমার মার্ক লাগবে বা কেমন আমার সিজিপি লাগবে। এটার তেমন কোনো ম্যান্ডেটরি নাই। 1.70 দিয়েও আপনি অ্যাডমিশন পাইতে পারেন, জিপিএ 5 দিয়েও আপনি অ্যাডমিশন না পাইতে পারেন। কারণ সঠিক সময় এবং সঠিক ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে আপনার স্কলারশিপ অথবা আপনার অফার লেটার আসবে না। মাথায় রাখতে হবে যে সকল শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে পড়াশোনা করতে চান তারা অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হবেন, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলে আপনি খুব ইজি পেয়ে যাবেন আপনার অ্যাডমিশন। চায়নাতে ব্যাচেলারের জন্য কমার্সের অনেক সাবজেক্ট রয়েছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তো সবগুলাই রয়েছে। এছাড়াও যারা মেডিকেল রিলেটেড পড়াশোনা করতে চান অবশ্যই তাদেরকে মাস্ট বি আপনার ব্যাকগ্রাউন্ড সায়েন্স থাকতে হবে। এছাড়া যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে চান তাদের কিন্তু কম্পালসারি HSK4 HSK5 এর প্রয়োজন। এইটা না হওয়া পর্যন্ত আপনি অ্যাডমিশন পাবেন না। এটা ছাড়া আপনি চাইনিজে ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে পারবেন না। যদিও বাংলাদেশের এই সংখ্যাটা খুবই নগণ্য, খুবই সামান্য, যে কিছু সংখ্যক স্টুডেন্ট শুধুমাত্র চাইনিজ থ্রটে পড়াশোনা করে। আমরা ম্যাক্সিমামই ইংলিশ থ্রটে পড়াশোনা করি। এরপরে যেটা আছে সেটা যে যদি বলি যে ইউনিভার্সিটি চুজ করা, ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে চায়নাতে 3 ক্যাটাগরিজ ইউনিভার্সিটি রয়েছে: টপ পাবলিক ইউনিভার্সিটি, প্রভিন্সিয়াল ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি। নর্মালি আমরা কেউ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে চাই না, কারণ পাবলিক ইউনিভার্সিটির খরচ অনেক বেশি। আমরা যেই পরিমাণ স্কলারশিপ নিয়ে চায়নাতে যাই সেটা খুবই সামান্য পে করতে হয় আমাদের, অথবা আমরা ফুল ফ্রিতে যাই। বাট চায়নার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে হিউজ পরিমাণে আপনাকে পে করতে হয়। এটাতে আমরা ফোকাস করি না। পাবলিক ইউনিভার্সিটিগুলোতেই আমরা সবসময় ফোকাস করে থাকি। প্রভিন্সিয়াল যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতেও আমরা ভালো প্রভিন্সিয়াল স্কলারশিপ যেগুলো রয়েছে সেগুলো পেয়ে থাকি। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে ইউনিভার্সিটি নির্বাচনের ক্ষেত্রে। স্কলারশিপ নিয়ে যদি একটু আলোচনা করি, আমরা সবসময় বলে থাকি চায়নাতে আপ টু 100% স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, চায়নাতে 100% স্কলারশিপ, আপ টু 100% স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। বিকজ অফ দ্যাট চায়নাতে 3টা ক্যাটাগরির স্কলারশিপ হয়ে থাকে: এ টাইপ স্কলারশিপ, বি টাইপ স্কলারশিপ, সি টাইপ স্কলারশিপ। এ টাইপ স্কলারশিপটা যারা টিউশন প্লাস হোস্টেল দুইটাই ফ্রি পাবে। বি টাইপটা যে হ্যাঁ, আমি 70% বা 80% আমার পাবো, যেটাকে আমরা বলি যে টিউশন ফ্রি, হোস্টেলটা পে করতে হবে 50 to 60% স্কলারশিপ পাওয়ার পরে যেটা থাকে সেটা। আর সি টাইপটা টিউশন এবং হোস্টেল দুইটা মিলাই আপনাকে পে করতে হবে আপ টু 50% to 60%। এই 3টা ক্যাটাগরির। এইটা ডিপেন্ড করবে যে এখন বলতে পারেন যে ভাই আমার তো এ টাইপ স্কলারশিপ দরকার। না, চাইলেই হবে না, কারণ সব কিছুর একটা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। আপনার যে যোগ্যতা রয়েছে, এলিজিবিলিটি রয়েছে, সেটার উপর ডিপেন্ড করে, আপনার যে প্রোফাইল রয়েছে সেইটার ডিপেন্ড করে আপনি আপনার সেই স্কলারশিপটা পাবেন। তো এইটার জন্য বলবো যে চায়নাতে পড়াশোনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার প্রোফাইলটা নিজে নিজে আগে ডিসাইডেড হইতে হবে। অনলাইন থেকে বা মানুষের কথা শুনে যে আমার ফুল ফ্রি লাগবে, ফুল
ফ্রি হলে চায়না যাব, এই বিষয়গুলো মাথা থেকে জেরে ফেলে নিজের প্রোফাইল নিজে জাস্টিফাই করে তারপরে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি এখন ফুল ফ্রির জন্য এলিজেবল, সো আমি ফুল ফ্রিতে অ্যাপ্লাই করবো। আমার যদি রেজাল্ট খারাপ হয় বা আমি যদি ওই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি না হই তাহলে অবশ্যই আমি সেটাতে যাব না। এতে করে যেটা হবে যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করতে পারবো কিন্তু কোনো ইউনিভার্সিটিতে গিয়ে আমার পেপারস আসবে না এবং দিন শেষে আমি কিন্তু চায়নাতে যেতে পারবো না। এরপরে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমার কী লাগবে, কীভাবে হচ্ছে আমি আমার ফাইলটা গুছাবো। আমরা বলি যে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো আপনাকে কালেক্ট করতে হবে আপনার স্কুল কলেজ থেকে। এরপরে হচ্ছে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স আছে সেটা করে ফেলতে হবে, কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি যদি সম্ভব হয় সেটা করে ফেলতে হবে। একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ, হতে পারে IELTS, ডুওলিঙ্গো, টোফেল, সেট, যে কোনো কিছু। এছাড়াও 1 ইয়ার্স, হাফ এন ইয়ার্সের বিভিন্ন রকমের কোর্স বিভিন্ন প্রতিষ্ঠানগুলো করিয়ে থাকে সেইখান থেকে। এরপরে হচ্ছে আপনার পাসপোর্টটা সবার আগে করে ফেলবেন। তারপরে হচ্ছে সম্ভব হলে ইউনিভার্সিটি আপনি যে কলেজে আছেন সেই কলেজ থেকে রিকোয়ারমেন্ট লেটার, MOI এইগুলো কালেক্ট করা এবং আপনার প্যারেন্টসের NID কার্ড, এইগুলো আপনাকে আগে থেকে রেডি করতে হবে, কারণ এইগুলো না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এখন আসতে পারে যে পরবর্তীতে পদক্ষেপ কী। আপনি এই পেপারসগুলো রেডি করার পরে যখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন অবশ্যই চেষ্টা করবেন একজন ভালো কনসালটেন্ট, দক্ষ যে ব্যক্তি আছে যারা বিগত অনেক বছর ধরে চায়না নিয়ে কাজ করতেছে তাদের মাধ্যমে কাজটা করানো। কারণ যদি তাদের মাধ্যমে কাজটা করেন তাহলে আপনার প্রোফাইলটা সঠিকভাবে গুছিয়ে সঠিক একটা স্কলারশিপ নির্বাচন করে সঠিক একটা ইউনিভার্সিটি নির্বাচন করে আপনার সাথে আলোচনা করে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তারা জানে কোন প্রসিডিওরে কোন ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাপ্লাই করলে আপনি একটা ভালো স্কলারশিপ পেতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তারা জানে যে কোন ইউনিভার্সিটির স্কলারশিপের পলিসি কেমন। আপনি অনলাইন থেকে দেখে বা কারো কথা শুনে যখনই আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন নিজে নিজে হয় আপনি রিজেক্ট খাবেন অথবা আপনি অ্যাকসেপ্ট হবেন। অ্যাকসেপ্ট হওয়ার পরেও আপনার ইন্টারনাল যে রুলস, ইন্টারনাল যে স্কলারশিপের যে কন্ডিশন সেগুলো কিন্তু আপনি জানবেন না। আমার সাজেশন থাকবে যারা দীর্ঘদিন যাবৎ এই বিষয়টা নিয়ে কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে ভালো একটা পরামর্শ দিতে পারবে এবং আপনার কাজটা খুব সহজে তারা করে দিতে পারবে। এরপরে আসে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে আপনার যদি ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসে তাহলে করণীয় কী। আপনি এবার ভিসা প্রসেসে যাবেন। ভিসা প্রসেসের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন ইউনিভার্সিটির অফার লেটার প্লাস হচ্ছে JW 202 এই দুইটা বিষয় প্রথমে প্রাধান্য দিতে হবে এবং দুইটা বিষয় ছাড়া আপনি দুইটা পেপার ছাড়া আপনি কখনো অ্যাপ্লাই করতে পারবেন না। সেকেন্ড হচ্ছে সঠিকভাবে গুছিয়ে আপনার প্রোফাইলটা এম্বাসিতে অনলাইনে সাবমিট করতে হবে। তখন হচ্ছে আপনাকে একটা লিগ্যাল প্রপার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে, যেটা আপনার ফার্স্ট ব্লাড কানেক্টেড একটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট করতে সাবমিট করতে হবে। আমি সবসময় বলে থাকি যে এটার পরিমাণ 3,20,000 সর্বনিম্ন, যত বেশি হবে তত ভালো। হ্যাঁ, যদি আপনার 3,20,000 টাকা অ্যাকাউন্টে থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা অ্যাপ্লাইয়ের জন্য এলিজেবল। এর পরবর্তীতে পদক্ষেপ যেটা, আপনি যদি ভিসা পেয়ে যান এবার হচ্ছে আপনি দেখে শুনে একটা ভালো জায়গা থেকে এয়ার টিকিটটা বুকিং করবেন, কারণ এয়ার টিকিট নিয়ে অনেক বেশি স্ক্যাম থাকে। সো আমরা এই বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করব। জানাশোনা পরিচিত 2-1,000 টাকা কম বেশ এই লুপে পড়ে আমরা কখনোই কোনোভাবে হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে আমরা টিকিট কাটানোর চেষ্টা করব না। 2,000 টাকা বেশি লাগলেও আমি একটা ভালো এবং হচ্ছে আস্থাভাজন একটা স্থান থেকে আমি আমার টিকিটটা পারচেস করব। দেন সেখান থেকে আপনি হচ্ছে চায়নাতে যাবেন। যারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, যদি আপনি আমি আগেই বলেছি যদি কোনো কনসালটেন্সির কাছে যান তাহলে তারা হয়তো পুরা বিষয়টা আপনাকে সাপোর্ট দেবে। যদি না হয় সেক্ষেত্রে যেটা হবে যে প্লেন থেকে নামার পরে আপনাকে এয়ারপোর্টে কেউ রিসিভ করতে আসতেছে কিনা সেই বিষয়টা কনফার্ম করতে হবে এবং আপনি যেই কোনভাবে খুব সহজে আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে পৌঁছাতে পারেন সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরের পদক্ষেপ হচ্ছে ইউনিভার্সিটিতে পৌঁছানোর পরে ফার্স্ট আপনার যেই টার্গেটটা থাকবে সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করা। তো সেই জন্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যাবেন, যেটা রয়েছে সেইখানে যে আপনার পেপারসগুলো সাবমিট করবেন, আপনার ভিসা, আপনার হচ্ছে JW02 অ্যান্ড হচ্ছে অফার লেটার ইউনিভার্সিটি যেটা পাইছেন সেগুলো সাবমিট করবেন। পাওয়ার পর যত দ্রুত সম্ভব আপনার রেজিস্ট্রেশনটা করে আপনি ডরমিটরি রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। যদি আপনার সাথে ইউনিভার্সিটি কোনো লেনদেন থাকে সেটাও সম্পন্ন করে ফেলবেন এবং এইটা সম্পন্ন করার পরেই কিন্তু শুধুমাত্র আপনি রেসিডেন্সির জন্য, যেটাকে বলে আমরা ভিসা রিনিউ, সেটা করার জন্য কিন্তু আপনি সুযোগ পাবেন। আদারওয়াইজ কোনোভাবে ইউনিভার্সিটি থেকে পেপারস পাবেন না। তো এই বিষয়টা মাথায় রাখবেন।
চায়নাতে এন্ট্রি নেওয়ার পরে X1 ভিসাতে মাত্র 1 মাসের সময় থাকে ভিসাটা রিনিউ করার জন্য। এই বিষয়টা মাথায় রেখে যত দ্রুত সম্ভব এটা করে ফেলবেন, কারণ যদি ভিসা রিনিউ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা বুক করতে হবে বা বিভিন্ন হ্যাসেলে পড়তে হবে। টোটাল এই যে বিষয়টা, সঠিক সময়ে আপনার হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, সঠিক একটা ইউনিভার্সিটি চুজ করা, একটা ভালো স্কলারশিপ চুজ করা, কোন মিডিয়ামে পড়বেন সেটা চুজ করা, আপনার সাবজেক্ট নির্ধারণ করা, এরপরে হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো গুছগাছ করা, এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন করে আপনার হচ্ছে ভিসা লেটার এবং অ্যাডমিশন লেটার পাওয়া, সেইগুলো নিয়ে সঠিকভাবে এম্বাসিতে অ্যাপ্লাই করা, ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করা, এম্বাসি থেকে ইন্টারভিউ দিয়ে ভিসা পাওয়ার পরে টিকিট কাটা, এবং হচ্ছে চায়নাতে পৌঁছানোর পরে আপনাকে এয়ারপোর্ট থেকে কেউ রিসিভ করতেছে কিনা সেই বিষয়টা ফোকাস করা, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আপনার পেপারসগুলো সাবমিট করে রেজিস্ট্রেশন করা, ডরমিটরি নেওয়া, এরপরে হচ্ছে ভিসা হচ্ছে রিনিউ করার জন্য অ্যাপ্লিকেশন করা, এবং টোটালি আপনি হচ্ছে পড়াশোনাটা স্টার্ট করবেন। এইটাই হচ্ছে চায়নাতে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ব্যাচেলারের ক্ষেত্রে একটা রুট ম্যাপ। আমি খুব সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং বিভিন্ন জায়গায় এই বিষয়টা আলোচনা করেছি। আশা করা যায় আপনি এই ভিডিওর মাধ্যমে টোটাল রুট ম্যাপটা পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে কীভাবে চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার জার্নিটা স্মুথ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।